قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدرك. আসসালামু আলাইকুম, তোমাদেরকে আবারও স্বাগতম। আজকে আমাদের কেমিস্ট্রির তৃতীয় লেকচার, ঠিক আছে? তো আজকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে অরবিটালের আকৃতি। আমরা আজকে কি নিয়ে আলোচনা করবো বাচ্চারা? অরবিটালের আকৃতি। হ্যাঁ, অরবিটালের আকৃতি, এটা নিয়ে আমরা আলোচনা করব। আর হচ্ছে আমরা বিভিন্ন নীতি নিয়ে আলোচনা করব, বিভিন্ন নীতি নিয়ে আলোচনা করব, বিভিন্ন নীতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে বাচ্চারা? আচ্ছা, তো প্রথমে আসো আমরা অরবিটালের আকৃতিটা আমরা, এটা তো রিটেন টাইপের প্রশ্ন এবং তোমরা একটু ভালো করে পড়ে নিও। তোমাদেরকে একটা আমি শীট দিয়ে দিব, সেখান থেকে তোমরা পড়ে নিও। হ্যাঁ, তো আমি একটু চিত্রগুলো আঁকি দেখাই দিই। হ্যাঁ, চিত্রগুলো একটু আঁকাই। তো বাচ্চা, আমাদের অরবিটাল জানি কয়টা আছে মনারা? আমরা আমরা কি একটা এস অরবিটাল পাই, একটা পি অরবিটাল পাই, একটা ডি অরবিটাল পাই, একটা এফ অরবিটাল পাই। মানে এগুলো মেইনলি উপশক্তি স্তর। এগুলো আবার কতগুলো অরবিটালে বিভক্ত, যেটা আমরা আগের দিনও বলেছিলাম যে এস অরবিটালের একটা, সরি, এস উপশক্তি স্তরের একটা অরবিটাল আছে, সেটা হচ্ছে এস। পি উপশক্তি স্তরের তিনটা অরবিটাল আছে। পি উপশক্তি স্তরের অরবিটাল কয়টা? তিনটা, পি এক্স, পি ওয়াই, পি জেড। যার কারণে আমরা পি কে অরবিটালও বলতে পারি, কারণ সে তিনটা অরবিটালের সমষ্টি। ডি উপশক্তি স্তরের পাঁচটা অরবিটাল আছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে ডি জেড স্কোয়ার। এবং সর্বশেষ এফ এর 7টা অরবিটাল আছে, যেটা নিয়ে আমাদের আলোচনা নাই, আমাদের বইয়ে এটা আলোচনা তেমন নাই, ইন্টারমিডিয়েটে নাই, তো ওটা আমরা আলোচনা করব না। ওকে, তো প্রথমে আসো আমরা এস অরবিটাল নিয়ে আলোচনা করি। কাকে নিয়ে আলোচনা করবো ছেলেরা? এস অরবিটাল। এস অরবিটাল বাচ্চারা, এস অরবিটাল আমরা এস কে কখন পাই? যখন আমাদের এল এর মান হয় 0। এল এর মান, খেয়াল করো, আমি এখানে খুব সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করে দিব, সংক্ষিপ্তভাবে আলোচনা করব। হ্যাঁ, যখন আমাদের এল এর মানটা বাচ্চা কত হবে? 0, তখন আমরা এম এর মানটা কত পাই? 0। আর এম এর মান 0 এর জন্য আমরা যে অরবিটালটা পাই, সেই অরবিটালটা হচ্ছে কি অরবিটাল? এস অরবিটাল। কি অরবিটাল? এস অরবিটাল। তো এই এস অরবিটালটার আকৃতি হচ্ছে গোলক আকৃতির। গোলক। এস অরবিটালের আকৃতি কেমন বাচ্চো? গোলক আকৃতির। আমি যদি তোমাদেরকে এখানে দেখাই, এস অরবিটালের আকৃতি হবে গোলক আকৃতির। তো একটা যদি হয় এক্স অক্ষ আর একটা যদি হয় ওয়াই অক্ষ, তাহলে আমাদের এস অরবিটাল হচ্ছে কি গোলক আকৃতির হবে। ঠিক আছে? এবং এটা কিন্তু এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এই জেড অক্ষ, এই সব দিকে কি হবে? সমানভাবে বিস্তৃত থাকবে। তুমি খেয়াল করো, আমাদের শক্তি স্তর যত বেশি বাড়বে, এস অরবিটালের আকৃতিও তত বাড়বে। তুমি প্রথম শক্তি স্তরের আকৃতি ছোট, বাট ধরো 2 নম্বর শক্তি স্তরে এর চেয়ে একটু বড় হবে, 3 নম্বর শক্তি স্তরে এর চেয়ে একটু বড় হবে। ঠিক আছে? আচ্ছা, এস অরবিটালের আকৃতি তাহলে কেমন? গোলক আকৃতির। তারপরে আসো পি অরবিটাল। তারপর আমরা কি নিয়ে আলোচনা করবো সেটা? পি অরবিটাল। তো পি অরবিটাল, পি অরবিটাল, পি অরবিটালের আকৃতি কেমন বাচ্চারা? পি অরবিটাল দেখো, আমাদের এল এর মান যখন 1, তখন আমরা এম এর মান গুলা কি কি পাই? একটা পাই -1, একটা হচ্ছে +1, আর একটা, সরি, একটা হচ্ছে -1, আর একটা কি 0, আর একটা হচ্ছে +1। তোমরা কি বুঝতে পেরেছো? তো এই -1 মানে কি? এই জন্য আমরা এই -1 মানে হচ্ছে px, বা আমরা এগুলাকে -1 কে px দ্বারা প্রকাশ করি, 0 কে py এবং +1 কে pz দ্বারা প্রকাশ করা হয়। ওই তিনটা মানের জন্য আমরা তিনটা অরবিটাল পাই, একটা হচ্ছে px, py, pz। এই px টা হচ্ছে x অক্ষ বরাবর। ও, আরেকটা বিষয় বলার দরকার, আমাদের পি অরবিটালের আকৃতি কেমন? এটার আকৃতি হচ্ছে ডাম্বেল আকৃতির। এটার আকৃতি কেমন বাচ্চারা? এটার আকৃতি হচ্ছে ডাম্বেল আকৃতির। কেমন আকৃতি বাচ্চারা? ডাম্বেল। এটাকে একটু আমরা কপি করে নিচে নিই। এটা আকৃতিটা কেমন? ডাম্বেল আকৃতি। তোমরা কি ডাম্বেল আকৃতি কেমন জানো? ডাম্বেল আকৃতি হচ্ছে বাচ্চো, দেখো এরকম হয়। এটা হচ্ছে ডাম্বেল আকৃতির। বুঝছো? এটা কেমন আকৃতি? ডাম্বেল আকৃতি। তো এই যে ডাম্বেল আকৃতির পিটা, এখানে আমাদের 3 ধরনের পি অরবিটাল আছে না? পি এক্স, পি ওয়াই, পি জেড। পি এক্স দ্বারা বোঝায় যে আমার এই পি অরবিটালটা হবে এক্স অক্ষ বরাবর। তো আমি একটু চিত্র আঁকাই দিই। পি এক্স দ্বারা কি বোঝায় পাচ্ছ? পি এক্স দ্বারা বোঝায় আমাদের, ধরো এটা যদি হয় এক্স অক্ষ, এটা যদি হয় ওয়াই অক্ষ,
ঠিক আছে, তাহলে আমাদের পি অরবিটাল আকৃতিটা কোন দিকে হবে বাচ্চো? পি এক্স টা কোন দিকে হবে? এক্স অক্ষ বরাবর। পি এক্স টা কোন দিকে হবে? এক্স অক্ষ বরাবর। সেম ভাবে পি ওয়াই টা কোন বরাবর হবে? ওয়াই অক্ষ বরাবর। আর পি জেড টা কোন বরাবর হবে? জেড অক্ষ বরাবর। প্রত্যেকটা তিনটা অক্ষ আছে না, এক্স ওয়াই জেড, পি এক্স এক্স অক্ষ বরাবর, পি ওয়াই ওয়াই অক্ষ বরাবর, আর পি জেড জেড অক্ষ বরাবর। ঠিক আছে, জাস্ট লাইক দিস। ওকে, তোমার তিনটা চিত্র দেখায় দিবা। আমি যদি তিনটা চিত্র একটু দেখাই দিই, ধরো তিনটা চিত্র তোমাদেরকে দেখাই দিই। এটা যদি হয় বাচ্চো, এটা যদি হয় আমরা এটাকে দিচ্ছি ওয়াই, এটাকে দিচ্ছি কি এক্স, তো আমার পি এক্স এর আকৃতি কোন বরাবর বলছো? এটা হলো পি এক্স, তাই না? আচ্ছা, আবার আরেকটা চিত্র আঁকাই। এটা হচ্ছে বাচ্চো ওয়াই, এটা হচ্ছে এক্স। ঠিক আছে, এটা কোন অক্ষ বরাবর হবে? ওয়াই অক্ষ বরাবর। আরেকটা হচ্ছে তোমার, এটা একটু ছোট করে দিই। হ্যাঁ, এটা হচ্ছে এক্স। এখন হচ্ছে আমরা, হ্যাঁ ধরো আমরা এটাকে রাখতেছি জেড অক্ষ, এটা রাখতেছি ওয়াই অক্ষ। তাহলে এখানে কি হবে আমার বাচ্চো? পি জেড। দেখো সবগুলাই কিন্তু লম্ব থাকে, পি জেড পি এক্স পি ওয়াই প্রত্যেকের সাথে প্রত্যেকে লম্ব। তাহলে পি জেডটা হবে জেড অক্ষ বরাবর, এটা কি বাচ্চো? পি ওয়াইটা হবে ওয়াই অক্ষ বরাবর, এবং পি এক্সটা হবে এক্স অক্ষ বরাবর, এবং এদের আকৃতি কেমন হবে? ডাম্বেল আকৃতি। ঠিক আছে, আচ্ছা এরপর আসো আমাদের আরেকটা অরবিটাল, সেটা হচ্ছে ডি। ডি উপশক্তি স্তরের আমরা কয়টা অরবিটাল পাই? 5টা অরবিটাল পাই। আমরা যদি মান থেকে দেখি, আমরা তো মান থেকে জানি, গতদিন আমরা কোয়ান্টাম সংখ্যা পড়েছিলাম না, এল এর মান যদি কত হয় বাচ্চারা? এল এর মান যদি হয় 2, তখন আমরা এম এর মানগুলো কি কি পাই? -1, সরি -2, -1, 0, 1, 2, এগুলো আমরা প্লাস দেই, +1 +2। ঠিক আছে, দেখো এগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? এই যে -2 যেটা আছে সেটা হচ্ছে বাবু dz², -1 যেটা আছে এটা হচ্ছে বাচ্চা dx² -y², ডি তোমার 0 যেটা আছে এটাকে আমরা বলতে পারি হচ্ছে dxy, +1 যেটা আছে dxz, আর +2 যেটা আছে এটা হলো dyz। আমি কিভাবে প্রকাশ করছি বুঝছো পাচ্ছো? আমাদের ডি তে ডি উপশক্তি স্তরে কয়টা অরবিটাল আছে? 5টা। dz², dx² y², dxy, dxz, dyz। মনে থাকবে? দেখো -2 থেকে কিন্তু শুরু হয়েছে, -2, -1, 0, +1 +2, এই মানগুলো মনে থাকবে। আচ্ছা, তো এদের আকৃতিটা কেমন বাচ্চো? এদের আকৃতিটা কেমন? এদের আকৃতি হচ্ছে ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল আকৃতি। এদের আকৃতি কেমন? ডাবল ডাম্বেল আকৃতি। বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এখন আসেন আমরা বাচ্চো এদের চিত্রটা আঁকাই। হ্যাঁ, প্রত্যেকটা আমরা চিত্র আঁকাই দিই, ডাবল ডাম্বেল আকৃতির চিত্রটা আমরা আঁকাই দিই। দেখো, হ্যাঁ এখন দেখো বাচ্চো, আমরা এদিকে যদি হয় তোমার হচ্ছে ওয়াই অক্ষ, এদিকে যদি হয় এক্স অক্ষ, তাহলে আমরা কি পাই? এক্স ওয়াই অক্ষ আর এক্স অক্ষ আছে না? মনে রাখবা এই যে ডি এক্স ওয়াই যেটা আছে এটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মাঝামাঝি অবস্থান করে। কোথায় অবস্থান করে? এদের মাঝামাঝি, মাঝামাঝি অবস্থান করছে। দেখো অক্ষ বরাবর না, অক্ষের মাঝামাঝি। আচ্ছা, আমরা সেম জিনিসটাকে কপি করে সবগুলোর জন্য জাস্ট খালি মানটা চেঞ্জ করে দিই। দেখো আমরা যদি বাচ্চো এটা একটু মুছে ফেলি, আর কি বাচ্চো পরেরটা কি? এক্স ওয়াই ওয়াই জেড। হ্যাঁ, আমি যদি ওয়াই জেডটাকে দেখতে যাই, ওয়াই জেড চিন্তা করো তো, ওয়াই জেড, তাহলে এটাকে আমরা ওয়াই, এটাকে আমরা যদি জেড ধরি, তাহলে ওয়াই জেডটা কোন বরাবর থাকবে? ওয়াই অক্ষ এবং জেড অক্ষের মাঝামাঝি, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের মাঝামাঝি। এটা কি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর কোনটা আছে? ওয়াই জেড গেল, তারপর কোনটা পাচ্ছ? একটা হলো এক্স, আর একটা কি জেড। তাহলে এটা কি হবে? এক্স অক্ষ এবং জেড অক্ষের মাঝামাঝি, অর্থাৎ dxy, এটার নাম হচ্ছে কি পাচ্ছ? dxy, এটার নাম কি? dyz, এটার নাম কি? dzx।
তো এরা বাচ্চা এই dxy dyz dzx এটা কি x অক্ষ এবং y অক্ষের মাঝামাঝি অবস্থান করে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আসেন আমরা বাকিগুলো আঁকাই। dz স্কয়ার আর dx স্কয়ার মাইনাস y স্কয়ার। প্রথমে আসি dx স্কয়ার মাইনাস y স্কয়ার, ঠিক আছে? এটা হলো x অক্ষ, এটা হলো হচ্ছে y অক্ষ, ঠিক আছে? এটা x অক্ষ, এটা হচ্ছে কি y অক্ষ। তো এখন খেয়াল করো, x স্কয়ার মাইনাস y স্কয়ার যেটা, এটা ঠিক x অক্ষের উপরে এবং y অক্ষের উপরে অবস্থান করে। তো এটার নাম কি হচ্ছে dx স্কয়ার মাইনাস y স্কয়ার। dx স্কয়ার মাইনাস y স্কয়ারটা কোথায় অবস্থান করে? x অক্ষ এবং y অক্ষের উপরে, উপরে বা বরাবর অবস্থান করে। ওগুলো হচ্ছে মাঝামাঝি, আর এগুলো কি বরাবর, x অক্ষ এবং y অক্ষ বরাবর অবস্থান করে। আর dz স্কয়ার যেটা আছে বাচ্চা, dz স্কয়ার যেটা আছে, ঠিক আছে? তো dz স্কয়ারটাকে আমরা তো, এটা তো z অক্ষ, ঠিক আছে? এই dz স্কয়ার যেটা আছে সেখানে কি হবে, আমাদের যে ডাম্বেলটা সেটা z অক্ষ বরাবর হবে এবং এইখানে আর একটু বিস্তৃত থাকবে এই বরাবর। তো এটা কি হচ্ছে, এটা গঠনটা এরকম আর কি, dz স্কয়ার। dz স্কয়ারের মধ্যে কি হয়, আমার একটা ডাম্বেল থাকবে কি এটা বরাবর, মানে z অক্ষ বরাবর, আর আর কিছু, হ্যাঁ আরেকটা কি থাকবে, ওই যে সেন্টারে কিছুটা বিস্তৃত থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কোন অক্ষ পাচ্ছ, সরি এটা হলো কোন অরবিটাল, dz স্কয়ার। তো আপনারা কি পাঁচটা অক্ষের আকৃতি বুঝছেন? পাঁচটা অক্ষের আকৃতি আঁকা দিতে পারবেন না? আচ্ছা, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের অরবিটালের আকৃতি। এই সম্পর্কে টুকটাক কিছু রিটেন লিখিত পড়া আছে, আমরা শীট দিয়ে দিব, তুমি সেখান থেকে পড়ে নিবা, কেমন? ওকে। তারপরে বাচ্চো আমরা এখন সেই নীতিগুলো নিয়ে আলোচনা করি। চলো আমরা নীতিগুলো নিয়ে আলোচনা করি। আমাদের, আমরা কয়টা নীতি নিয়ে আলোচনা করবো? আমরা তিনটা নীতি নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে বাচ্চো আউফবাউ নীতি, একটা হচ্ছে হুন্ডের নীতি, আর একটা হচ্ছে পলির বর্জন নীতি, ঠিক আছে? তো প্রথমে আসো আউফবাউ নীতি। আউফ বাউ নীতি, আউফবাউ নীতি। বাচ্চারা, আউফবাউ নীতিতে কি বলা আছে? আউফবাউ নীতিতে কি বলা আছে? তোমরা তোমরা তো জানো, তোমরা যখন ইলেকট্রন বিন্যাস করো আগে ছোটগুলাকে পূরণ করে তারপর উপরের দিকে যাও না? তো আউফবাউ নীতিটা হচ্ছে, আমার কথা শুনো, আমি একবার বলবো দেন তোমাদের কিন্তু জিজ্ঞেস করবো, ঠিক আছে? আমাকে বলবা। ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করে। ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করে। নিম্ন শক্তি স্তরের অরবিটাল ইলেকট্রন দিয়ে পূর্ণ হওয়ার পর ইলেকট্রন উচ্চ শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করে। আবার বলছি, ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করে। নিম্ন শক্তি স্তরের অরবিটাল ইলেকট্রন দিয়ে পূর্ণ হওয়ার পর ইলেকট্রন উচ্চ শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করে। বলো তো দেখি। ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, নিম্ন শক্তি স্তর অরবিটাল পূর্ণ হওয়ার পর উচ্চ স্তরে প্রবেশ করে। ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করে। শক্তি স্তরের, নিম্ন শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করে। অরবিটালে প্রবেশ করে, প্রবেশ করে। নিম্ন শক্তি স্তরের অরবিটাল ইলেকট্রন দিয়ে পূর্ণ হওয়ার পর, নিম্ন শক্তি স্তরের অরবিটাল, নিম্ন শক্তি স্তরের অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার পর, অরবিটাল ইলেকট্রন দ্বারা ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার পর ইলেকট্রন উচ্চ শক্তি স্তর অরবিটালে প্রবেশ করে। ঠিক আছে বাচ্চারা? ইলেকট্রন উচ্চ শক্তি স্তরের অরবিটালে, শক্তি স্তরের, ও এতগুলা র কেমনে হইল? উচ্চ শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করে। পারবেন না বাচ্চারা? আচ্ছা, তো ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরের অরবিটাল প্রবেশ করে। নিম্ন শক্তি স্তরের অরবিটাল ইলেকট্রন দিয়ে পূর্ণ হওয়ার পর ইলেকট্রন উচ্চ শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করে। তো এখানে বাচ্চারা একটু মাথায় রাখবা, এই যে নিম্ন শক্তি স্তর আর উচ্চ শক্তি স্তর, সেটা বের করা হয় কিভাবে? সেটা বের করা হয় কিভাবে? এটা বের করা হয়, কোনটি নিম্ন শক্তি স্তর হবে তা বের করা হয় n+l এর মান থেকে। কোনটি নিম্ন শক্তি স্তর বাবুন?
আমরা কি বলি নিম্ন শক্তি স্তর কোনটি সেটা কিভাবে বের করব? নিম্ন শক্তি স্তর বের করা হয় কিভাবে বা নির্ণয় করা হয় কিভাবে? n প্লাস l এর মান থেকে, n প্লাস l এর মান থেকে। যার n প্লাস l এর মান বেশি সে উচ্চ শক্তি স্তর, যার n প্লাস l এর মান কম সে নিম্ন শক্তি স্তর। দেখাচ্ছি, দেখো আমরা এখানে তিনটা তোমার হচ্ছে গিয়ে অরবিটাল নিয়ে কাজ করবো। একটা হচ্ছে 3d, আরেকটা হচ্ছে 4s, আরেকটা হচ্ছে 4p। এই তিনটা অরবিটালের ক্ষেত্রে আমরা n প্লাস l এর মান দেখব। ঠিক আছে বাচ্চারা? 3d এর ক্ষেত্রে n এর মান কত বাচ্চারা? 3d এখানে n এর মান কত? n এর মান কত এখানে? n এর মান হচ্ছে 3। আর d মানে কি তোমাদের মনে আছে? s p d f, s p d f। হ্যাঁ, s মানে কত পাচ্ছ? 0, p মানে কত? 1, d মানে কত? 2, f মানে কত? 3। তাহলে মনে এখানে কি হবে বলো তো দেখি, এখানে কি হবে? এই যে 3d এর জন্য কি হবে? 3d এর জন্য n এর মান হচ্ছে 3 আর d এর মান কত? 2। তাহলে আমরা কি পাই? 3 প্লাস 2 সমান কত রে? 5। আর 4s এর জন্য n এর মান 4, s এর মান কত? 0। 4 প্লাস 0 সমান সমান কি? 4। আর এখানে কত পাচ্ছ? 4p। 4p মানে কি হচ্ছে? 4 প্লাস 1 সমান সমান কি? 5। এখন খেয়াল করো, আমি 4p এর আলোচনায় পরে যাচ্ছি, আগে এই দুইটার আলোচনা দেখো। 3d এবং 4s এর মধ্যে কার মান কম? 4s এর মান কম। তাহলে নিঃসন্দেহে 4s ছোট আর 3d কি? বড়, উচ্চ শক্তি স্তর। যেহেতু n প্লাস l এর মান এই 4s এরটা কম, তাহলে 4s কি? নিম্ন শক্তি স্তর। আর 3d এর মান যেহেতু বেশি, তাহলে 3d কি? উচ্চ শক্তি স্তর। তো ইলেকট্রন যখন প্রবেশ করবে তখন আগে 4s এ প্রবেশ করবে নাকি 3d তে? 4s এ, কারণ আউটবাউ নীতি অনুযায়ী আগে নিম্ন শক্তি স্তর ফিল আপ হবে। আগে নিম্ন শক্তি স্তর কি ফিল আপ? বলো। নরমালি ইলেকট্রন বিন্যাস করি তখন কি আমরা আউটবাউ নীতি অনুসরণ করি নাকি ইলেকট্রন প্রবেশটা আমরা আউটবাউ নীতি অনুযায়ী করি, আর মানে সাজানোটা আমরা ওই যে যেটা সুন্দর করে সাজানো হয় সেটা একটা সুন্দর কাঠামোতে সাজাই। মানে আমরা 3p এর পরে 3d লিখি, তারপরে 4s লিখি, কিন্তু ইলেকট্রন আগে অবশ্যই কোথায় প্রবেশ করে? 4s এ প্রবেশ করে। 4s পূর্ণ হওয়ার পর ইলেকট্রন 3d তে প্রবেশ করে। ব্যাপারটা কি বুঝতে পারছো? আচ্ছা, তোমরা যখন আউটবাউ নীতি এক্সপ্লেইন করবা তখন তোমরা চাইলে আগে 4s কে লিখে তারপর 3d কে লিখতে পারো, তবে এটা শুধু আউটবাউ নীতি এক্সপ্লেইন করার সময়। অন্যান্য সকল ইলেকট্রন বিন্যাসের সময় অবশ্যই সাজানোটা মেইনটেইন করতে হবে, যে আগে 3d তারপরে মানে 3p 3d তারপরে 4s। ঠিক আছে? আচ্ছা, তো এটা কি বুঝছো নাকি বাচ্চারা? পরে আসো 4p এর জন্য। 4p এর জন্য আমরা কত পাই? 5। আচ্ছা বলো, 4p এর মানও 5, 3d এর মানও 5, তখন কোনটা বড় আর কোনটা ছোট শক্তি স্তর? যেহেতু দেখো দুইটার মানই সমান, তখন দেখতে হবে কার n এর মান ছোট। যার n এর মান ছোট সে ছোট। তাহলে 3d এর মধ্যে n এর মান হচ্ছে 3, 4p এর মধ্যে n এর মান হচ্ছে 4। যেহেতু 3d এর মধ্যে n এর মানটা কম, সুতরাং 3d ছোট। তার মানে 3d টা কার চাইতে ছোট পাচ্ছ? 4p এর চাইতে 3d টা ছোট। তাহলে দেখো আমাদের ক্রমটা কি হচ্ছে? আগে ইলেকট্রন প্রবেশ করবে 4s এ, তারপরে 3d তে, তারপরে 4p তে। ক্লিয়ার? তো আমরা একটা ইলেকট্রন বিন্যাস করে দেখাই। হ্যাঁ, একটা ইলেকট্রন বিন্যাস করে এখন দেখাই তোমাদেরকে। ধরো আমরা আয়রন ইলেকট্রন বিন্যাস করবো। আয়রন কত পাচ্ছ? 26। তো ওর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি রে বাচ্চারা, তাহলে কি পাই? 1s2, 2s2, 2p6, 3s2, তারপরে পাচ্ছ 3p6, তারপরে 3d, তারপরে কি পাচ্ছ? 4s। আচ্ছা খেয়াল করে দেখো তো, এই পর্যন্ত ইলেকট্রন কয়টা হয়েছে বাচ্চারা? এখানে 10টা আর এখানে 8টা, 18টা। আরো আমার বাকি আছে কয়টা? 8টা। তাহলে আগে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? 4s এ। 4s এ প্রবেশ করে 4s টাকে পূর্ণ করলো। 4s কিন্তু পূর্ণ করছে। এখন কয়টা হয়েছে? 20টা। আর বাকি আছে কয়টা? 6টা। এই 6টা ইলেকট্রন কোথায় যাবে? দিকে যাবে। তার মানে আগে ইলেকট্রন কোথায় প্রবেশ করছে? 4s এ। আগে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করবে। নিম্ন শক্তি স্তরের অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার পর ইলেকট্রন উচ্চ শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করবে। আপনারা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, কিন্তু এই নিয়মের ব্যতিক্রম করে হচ্ছে ক্রোমিয়াম আর কপার। ওদের নিচে যারা আছে, ক্রোমিয়ামের নিচে যে আছে, কপারের নিচে যে আছে, বাট ওটা আমাদের পরীক্ষায় তো আসে না, আমরা ক্রোমিয়াম আর কপারকে বেশি পাই। তো ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখো, ক্রোমিয়ামের হচ্ছে 24। ওর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করতে যাই 1s2, 2s2, 2p6, 3s2, 3p6,
6, তারপর পাচ্ছ 3d আর 4s। উচিত ছিল কি জানো 4s2 হয়ে এখানে 3d4 হওয়া, এটা উচিত ছিল, এরকমটা হওয়া উচিত ছিল আহ্বায়ক নীতি অনুযায়ী, যে 4sটাকে পূর্ণ করে নিম্ন শক্তি স্তরকে পূর্ণ করে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে, উচ্চ শক্তি স্তরে। আমরা আহ্বায়ক নীতি ব্যাখ্যা করার সময় কিন্তু আমি বলছি যে 4s কে আগে 3d কে তুমি চাইলে পরে লিখতে পারো, ঠিক আছে। তো এরকমটা হওয়ার কথা ছিল না, কিন্তু বাস্তবে তো এমনটা হয় না, বাস্তবে এমনটা হয় না। কি হয় বাচ্চো, বাস্তবে হয় হচ্ছে ইলেকট্রন দেখো বাচ্চো 3d5 4s1, অর্থাৎ 4s কে অপূর্ণ মানে পূর্ণ না করে অপূর্ণ রেখেই ইলেকট্রন কোথায় চলে যায়, 3d তে চলে যায়। 4s কে অপূর্ণ রেখেই ইলেকট্রন কোথায় চলে যায়, 3d তে চলে যায়, বুঝছো। কিন্তু এটাকে আহ্বায়ক নীতি, আহ্বায়ক নীতি কি আগে পূর্ণ করবে তারপর যাবে, কিন্তু এখানে কি পূর্ণ না করে চলে যাচ্ছে, তো এটা আহ্বায়ক নীতির ব্যতিক্রম, বুঝছো। এবং এটা কেন গিয়েছে সে, কারণ আমরা জানি ডিতে যদি তোমার 5টা হয় তাহলে অপূর্ণ হবে, অর্ধপূর্ণ হবে, আর 10টা হলে পূর্ণ হবে। যখন কোনো একটা অরবিটাল, কোনো একটা শক্তি স্তর অর্ধপূর্ণ বা পূর্ণ হয় তখন সেটা স্থিতিশীলতা লাভ করে। তো যেহেতু ডিতে 5টা ইলেকট্রন প্রবেশ করলে সে অর্ধপূর্ণ হবে এবং সে স্থিতিশীলতা লাভ করবে, এই স্থিতিশীলতা লাভের উদ্দেশ্যে, এই এস্টাবলিশমেন্টের উদ্দেশ্যে সে কি করে 4s কে অপূর্ণ রেখেই একটা ইলেকট্রন নিজের কাছে নিয়ে আসে। হ্যাঁ, তো এখানে বাচ্চো কারণটা কি, কেন ইলেকট্রনটা চলে যায়, কারণটা হচ্ছে বাচ্চো স্থিতিশীলতা। কেন বাচ্চো, স্থিতিশীলতা অর্জন, স্থিতিশীলতা অর্জন, অর্থাৎ ক্রোমিয়াম স্থিতিশীলতা অর্জনের উদ্দেশ্যে এই স্যাক্রিফাইসটা করে থাকে। আপনারা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? আচ্ছা, আমরা যদি কপারেটটা করি, কপারেটটা আপনারা করে আনবেন, SW কপার হচ্ছে 29, এটা আপনারা করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো আমরা চলে যাই হচ্ছে, আমরা কি আহ্বায়ক নীতি বুঝলাম, ওকে। তারপরে আমরা চলে যাই হচ্ছে হুন্ডের নীতিতে, পরে করবানি, আগে একবারে শেষ করি। হ্যাঁ, ভিডিওর মাঝখানে তো তোমাদের ওটা করতে দিলে ঝামেলা। হুন্ডের নীতি, হ্যাঁ হুন্ডের নীতি, হুন্ডের নীতি। আচ্ছা, হুন্ডের নীতি বাচ্চা, হুন্ডের নীতিতে কি বলা আছে, হুন্ডের নীতিতে দেখো আমরা আমাদের পি উপশক্তি স্তরে 3টা অরবিটাল আছে না বাচ্চা, পি উপশক্তি স্তরে 3টা অরবিটাল কি, px py pz, এরা সমশক্তি সম্পন্ন, এরা সমশক্তি সম্পন্ন। একটা উপশক্তি স্তরের যে অরবিটাল গুলো থাকে এরা কি সমান শক্তি সম্পন্ন, এখানে px py pz সবার শক্তি কি সমান। আবার ডি অরবিটালের, ডি উপশক্তি স্তরের 5টা অরবিটাল আছে, ডি উপশক্তি স্তরের 5টা অরবিটাল কি, dxy dyz dzx dx স্কয়ার y স্কয়ার, একটা কি হচ্ছে dz স্কয়ার, এদের সবার শক্তিও সমান। ডি উপশক্তি স্তরে যে 5টা অরবিটাল আছে তাদের সবার শক্তি কি সমান। তো আমাদের বিজ্ঞানী হুন্ড কি বলছিলেন জানো, এই যে সমশক্তি সম্পন্ন যে অরবিটাল গুলো আছে না, এই যে সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলো তোমার ইলেকট্রন যখন প্রবেশ করে, তো সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে প্রথমে একটা করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করবে। সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে প্রথমে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করে, অতঃপর দ্বিতীয় ইলেকট্রনটি বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে জোড়া গঠন করে। খেয়াল করো, আমি সংজ্ঞাটাকে আবার একটু বলছি, তোমরা একটু শোনো, দেন অবশ্যই আমি লিখে দিয়ে এটা বুঝাই দেবো। এটা যদি তুমি শুনে মুখস্থ করতে পারো তাহলে গ্রেট, তারপর বুঝাই দিচ্ছি আমি। সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে, সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে ইলেকট্রন সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে প্রথমে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করে। সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে প্রথমে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করে, অতঃপর যদি আরো ইলেকট্রন বাকি থাকে আর কি, অতঃপর দ্বিতীয় ইলেকট্রনটি বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে জোড়া গঠন করে। এটা আসলে সংজ্ঞা থেকে বোঝাটা একটু কঠিন, আমি একটা উদাহরণ দিই এবং সংজ্ঞাটাও লিখে দিই, তোমাদের জন্য বুঝতে সহজ হবে। হ্যাঁ, তো সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে, সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে প্রথমে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করে।
একমুখী স্পিনে প্রবেশ করে, প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করে, অতঃপর দ্বিতীয় ইলেকট্রনটি বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে, জোড়া গঠন করে। এই বাচ্চারা, সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে প্রথমে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করে, অতঃপর দ্বিতীয় ইলেকট্রনটি বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে জোড়া গঠন করে। চলো এই জিনিসটাকে আমরা এখন একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমরা যদি নাইট্রোজেনের উদাহরণটা দেখি, খেয়াল করো, নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন হচ্ছে? 7টা। তো আমরা যদি তার ইলেকট্রন বিন্যাসটা করি 1s2 2s2, আমরা p কে ভেঙে লিখব 2px 2py 2pz। বাবু লোক কয়টা ইলেকট্রন বাকি আছে? 4টা গেছে, আর 3টা বাকি আছে না? তো 3টা ইলেকট্রন প্রথমে একটা করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করে। প্রথমে একটা করে ইলেকট্রন কি মুখী স্পিনে প্রবেশ করতে পারছো? একমুখী স্পিনে প্রবেশ করছে। খেয়াল করো আমাদের সংজ্ঞায় কি বলা আছে, যে এই যে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে যখন ইলেকট্রন প্রবেশ করে তখন এমন না যে এগুলাকে ফিল আপ করে করে যায়, প্রথমে একটা করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করে। আমরা তো জানি যে প্রত্যেকটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন ঘড়িকাঁটার দিকে ঘুরে আর একটা ইলেকট্রন ঘড়িকাঁটার বিপরীত দিকে ঘুরে। তাহলে যেটা ঘড়িকাঁটার দিকে ঘুরে মানে একমুখী স্পিন, এটা দ্বারা বোঝাচ্ছি আমরা ঘড়িকাঁটার দিকে প্রথমে একটা করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করে, বুঝছো? এখানে আর ইলেকট্রন ছিল না। বাট আমরা যদি অক্সিজেনের উদাহরণটা দেখি, অক্সিজেন হলো 8টা। তো ওর যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2px 2py 2pz, তাহলে এখানে তুমি দেখো প্রথমে কি হচ্ছে, একটা করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করে। তাহলে কয়টা গেছে? 7টা গেছে না? আরো একটা ইলেকট্রন বাকি আছে না? তো অতঃপর ওই যে আরেকটা ইলেকট্রন বাকি আছে, দ্বিতীয় ইলেকট্রনটি, এখানে যে ইলেকট্রনটা প্রবেশ করছে এটা কি দ্বিতীয় ইলেকট্রন না? ওর জন্য অতঃপর দ্বিতীয় ইলেকট্রনটি বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে জোড়া গঠন করে। প্রথমে একটা করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করে, অতঃপর দ্বিতীয় ইলেকট্রনটি বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে জোড়া গঠন করে। আমরা আরো একটা উদাহরণ দেই ফ্লোরিনের জন্য। আস্তে আস্তে তারপর 1s2 2s2 2px 2py 2pz। তো বাচ্চা লোক খেয়াল করো, প্রথমে একটা করে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে? প্রথমে একটা করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করবে। যেহেতু ইলেকট্রন প্রবেশের সময় সে আগে x কে প্রাধান্য দিচ্ছে, পরে y, পরে z, একটা সিকোয়েন্স সে মেইনটেইন করছে না? পরের বারও সে এই সিকোয়েন্সটাই মেইনটেইন করবে। আচ্ছা, প্রথমে একটা করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করছে, অতঃপর কি আরো দুইটা ইলেকট্রন বাকি আছে না? তাহলে এটার জন্য দ্বিতীয় ইলেকট্রন যেটা আছে, এর জন্য যে দ্বিতীয় ইলেকট্রন সেটা কি করবে? বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে জোড়া গঠন করবে। আরো আরেকটা ইলেকট্রন বাকি আছে কিন্তু, তো এখানে কি হবে? আরেকটা ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে জোড়া গঠন করবে, আর ইলেকট্রন নাই, সুতরাং ওটাতে আর কেউ যাবে না। আপনারা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? আচ্ছা, এই ছিল হচ্ছে হুন্ডের নীতি। আপনারা কি হুন্ডের নীতি বুঝতে পেরেছেন? ওকে, বলো, একটা প্রশ্ন বলো। স্যার এই যে এখানে আপনি যে আগে এক এক করে দিলেন, হ্যাঁ, ঠিক আছে, আমরা কি যে মানে যখন খাতায় লিখবো তখন তো আমরা জানি যে এখানে দুই কোটায় দুই বসবে নাকি? স্যার যে মানে এখানে যেরকম 2 একবার লিখে ফেলছি, বাট এখানে তো আমরা 2 একবারে লিখবো না বাচ্চা। আমরা তো এখানে দেখো পি রে ভাঙছি না, আমরা কিন্তু এখানে এই জিনিসটা কিভাবে লিখছি বাচ্চা, এটাকে যে আমি এভাবে না লিখে এখানে আমরা p টু দি পাওয়ার মানে p এর p3 লিখতে পারতাম, তাই না রে? 1s2 2s2 2p3 2p3। বাট আমরা তো এখানে ওই যে p এর ভিতরে যে অরবিটাল গুলো আছে সেখানে কিভাবে প্রবেশ করে সেটা দেখাচ্ছি। p3 তো দেখানোর উদ্দেশ্য না। আমাদের হুন্ডের নীতি কি? হুন্ডের নীতি কি p রে নিয়ে নাকি p এর অরবিটাল গুলো নিয়ে? p এর অরবিটাল গুলো নিয়ে। আচ্ছা বলো, এই যে 2px এর যে দুইটা অরবিটাল ঢুকলো স্যার, এই যে দুইটা ইলেকট্রন ঢুকছে, হ্যাঁ দুইটা ইলেকট্রন ঢুকছে, এখানে কি আমরা দুই লিখবো না স্যার, এক দিয়ে পাবো না, যে আমরা এভাবে লিখবো। এই এটা দিয়ে বোঝা হচ্ছে তোমার ঘড়িকাঁটার দিকে, আর এটা দিয়ে বোঝা হচ্ছে ঘড়িকাঁটার বিপরীত দিকে। এবং এই জিনিসটা কখন লিখবো? যখন আমি হুন্ডের নীতি এক্সপ্লেইন করব। বাকি সময়ে তো আমরা এটা লিখতে যাব না। ওকে, হুন্ডের নীতি এক্সপ্লেইন করার সময় আমরা এটা লিখবো, ঠিক আছে? ওকে, অথবা তুমি যদি কখনো এরকম ভেঙে ভেঙে লিখো px py pz, তখন তুমি চাইলে এরকম ভাবে ভেঙে ভেঙে লিখতে পারো। কারণ এখানে একটা এই যে এটা দ্বারা বোঝাই ঘড়িকাঁটার দিকে, মানে প্রথম চিহ্নটা দ্বারা বোঝাই ঘড়িকাঁটার দিকে, আর এটা দ্বারা বোঝাই ঘড়িকাঁটার বিপরীত দিকে। এখন আসো আমাদের বিখ্যাত পলিয়াপার নীতি বা পলির বর্জন নীতি।
পলির বর্জন নীতি। এক্ষেত্রে মনে রাখবা যে 1 2 কা 4, বুঝছো? 1 2 কা 4 তোমরা এই 1 2 4 আইসিডি তে দেখছো 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, ঠিক আছে? অথবা তোমার বাংলা লিখে নাম্বার যে 4124# বা 124। তো এই যে 1 2 4 মনে রাখবা, 1 2 4 মনে রাখবা, ঠিক আছে? এই 1 2 4 দিয়ে আমরা পলির বর্জন নীতি মনে রাখবো। তো 1 দিয়ে কি বোঝায় জানো? একটি পরমাণু, একটি পরমাণুর 2 দিয়ে বোঝায় দুইটা ইলেকট্রন, একটি পরমাণুর দুটি ইলেকট্রনের। এই 4 দিয়ে বোঝায় চারটা কোয়ান্টাম সংখ্যা। একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না বা কখনো এক হবে না। একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না। বুঝতে পেরেছেন সংখ্যাটা? আচ্ছা, আমরা একটু লিখে দিই, দেন এটাকে আমরা এক্সপ্লেইন করি। একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না। একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, তোমরা কি তোমাদের এই ভিডিওগুলা গ্রুপে দাও? তোমাদের বিভিন্ন যে গ্রুপ আছে সেখানে দিয়ে দিবা, শেয়ার করবা। আর হ্যাঁ, আর আপনারা যারা যারা ভিডিও দেখছেন, যদি আপনার কাছে মনে হয় যে ভিডিওগুলো আপনার জন্য উপকারী, তাহলে অবশ্যই এটা আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবেন, ঠিক আছে? এটা আপনার, যদি আপনি উপকার পেয়ে থাকেন তাহলে আপনার ফ্রেন্ডেরও উপকার আপনি চান, ঠিক আছে? একজন মুসলমান হিসেবে, মুমিন হিসেবে আপনি এটা চাইবেন যে তারও উপকার হোক, তো আপনি এটা শেয়ার করে দিবেন। তো আশা করি আপনারা ভিডিওগুলো দেখলে উপকার পাবেন। ওকে, আচ্ছা, তো একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না। এটা চলো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। আমরা নাইট্রোজেনকে উদাহরণ হিসেবে টানবো, তবে তোমরা হিলিয়ামকে উদাহরণ হিসেবে দিয়ে দিবা, সহজ হবে। তো আমরা নাইট্রোজেনকে উদাহরণ হিসেবে টানি। নাইট্রোজেনের ইলেকট্রন কয়টা আছে পাচ্ছ? 7টা। তো ওর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1, এখানে দেখো আমরা একটু তীর চিহ্ন দিয়ে আমরা একটু, মানে আমার দুইটা ইলেকট্রন থাকে না প্রত্যেকটা অরবিটালে, একটা ঘড়ি কাঁটার দিকে আর একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তো আমরা এইভাবে লিখছি যেন আমরা এখান থেকে তোমার মানগুলো বের করতে পারি সহজে। 1s2 লেখার পরিবর্তে আমি এভাবে লিখলাম। তারপর 2s, একটা ইলেকট্রন ঘড়ি কাঁটার দিকে আর একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে। 2px, 2py, 2pz, একটা ইলেকট্রন কি হবে পাচ্ছ? ঘড়ি কাঁটার দিকে। তো আপনাদের তো মনে আছে, তাই না রে? আপনাদের কি এটা মনে আছে যে আমরা l এর মান যখন 1 হয় তখন m এর মানগুলো কি হয়? -1, 0, +1। এই -1টা কি আমরা কি দ্বারা প্রকাশ করি পাচ্ছ? px, এটাকে প্রকাশ করি কি py, এটা কি pz। আর l এর মান p থাকা মানে 1 থাকা মানে কি p, ঠিক আছে? আর p এর মধ্যে এই তোমার অরবিটাল গুলো থাকে। এখন আসো আমরা প্রথমে 1 নাম্বার ইলেকট্রন e1, 2 নাম্বার ইলেকট্রন, 3 নাম্বার ইলেকট্রন, 4 নাম্বার ইলেকট্রন, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। অর্থাৎ আমরা এখানকার 7টা ইলেকট্রন নিয়ে এখন কথা বলবো, বুঝছো বাচ্চারা? তো 7টা ইলেকট্রনের জন্য আগে আমরা তাদের n, তারপর হচ্ছে পাচ্ছ m, তারপরে হচ্ছে সরি উল্টা লিখছি, n l m, তারপর হচ্ছে s। এই ফলাফল এদিকে তাকাও, আমরা 7টা ইলেকট্রনের জন্যই 4টা কোয়ান্টাম সংখ্যা দেখব। 7টা ইলেকট্রনের জন্যই 4টা কোয়ান্টাম সংখ্যা দেখব, ঠিক আছে? তো চলো দেখি। প্রথমে প্রথম নাম্বার ইলেকট্রনটার জন্য, এই যে এই 1, এটার জন্য, ঠিক আছে? এই ইলেকট্রনটার জন্য আমরা দেখি, এই ইলেকট্রনটার জন্য 1, এটার জন্য বলছো n এর মান কত? 1। n এর মান কত? 1। s মানে l এর মান কত? 0। s মানে l এর মান কত? 0। আর s মানে m এর মানও কত? 0। আর প্রথম ইলেকট্রনটা কোন দিকে আছে? ঘড়ি কাঁটার দিকে। আর ঘড়ি কাঁটার দিকে আমরা কিভাবে প্রকাশ করি? প্লাস হাফ। পরের ইলেকট্রনটার মধ্যে এই তিনটাই সেম না, শুধু ইলেকট্রনটা কি আছে? ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তাহলে পরেরটা কি হবে? n এর মান 1, l এর মান হচ্ছে 0, m এর মান হচ্ছে 0, বাকিটা কি হবে? মাইনাস হাফ। বুঝতে কি পারছো নাকি বুঝতে পারোনি? আচ্ছা, তারপরে আসো 2 তে যাও, এখানে যাও। এখানে n এর মান কত? 2। n এর মান কত রে? 2।
আর এস মানে এল এর মান কত 0, এম এর মানও 0, তার মানে এল এর মানও 0, এম এর মানও 0। প্রথম ইলেকট্রনটা আছে ঘড়ি কাঁটার দিকে, প্রথম ইলেকট্রনটা আছে ঘড়ি কাঁটার দিকে মানে প্লাস হাফ। পরেরটাতে সব সেম, শুধু কি হবে ইলেকট্রনটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে 2 0 0, এটা কি হবে আছো মাইনাস হাফ। এটা কি তোমরা বুঝতে পারছো? আচ্ছা এরপরে আসো এটাতে n এর মান কত 2, 1 আচ্ছা p আছে মানে কি n এর মান কত 1, আর px মানে m এর মান কত -1, আর প্রথম ইলেকট্রনটা আছে ঘড়ি কাঁটার দিকে। আচ্ছা তারপরে আসো পরেরটাতে, এখানেও 2 বাবু, এটাতে 2, 1 আচ্ছা n এর মান হচ্ছে 2, আর যেহেতু p আছে তার মানে l এর মান কত 1, আর py আছে মানে কি py মানে কি পাচ্ছো py মানে কি 0, আর ইলেকট্রনটা আছে ঘড়ি কাঁটার দিকে। পরেরটাতে আসো 2, পরেরটাতে পাচ্ছো 2, l এর মান কত 1, আর এটা কি এটা z না, z মানে কি +1, আর এটাও ঘড়ি কাঁটার দিকে। এখন তোমার জন্য চ্যালেঞ্জ থাকবে এক দোকান বিরিয়ানি, তুমি দেখো এখানে যে কোনো দুটি ইলেকট্রনের, যে কোনো দুটি E1 এর সাথে E3 মিলাও, E2 এর সাথে E4 মিলাও, যে কোনো দুটি ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান তুমি এক পাও কিনা। যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান এক হবে কিনা, কখনো এক হবে না। তুমি 3টা পর্যন্ত মিলাইতে পারবা, হাইয়েস্ট 3টা পর্যন্ত মিলবে, কখনো চারটা কোয়ান্টাম সংখ্যার মান সেম হবে না, একই হবে না, বুঝছো? একটা না একটা কি হবে ভিন্ন হবে। তার মানে আমাদের পরিবর্জন নীতি প্রমাণিত, যে কোনো একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না, অবশ্যই একটা না একটা ভিন্ন হবেই, থাকবেই। ক্লিয়ার? এই ছিল হচ্ছে বাচ্চারা পলির বর্জন নীতি। তোমরা উদাহরণের ক্ষেত্রে নাইট্রোজেন দিলে তো অনেকগুলো হয়, হিলিয়াম দিয়ে দিবা উদাহরণে দুইটা ইলেকট্রনের জন্য, বুঝছো? ঠিক আছে, তো আমাদের নীতিগুলো আলোচনা শেষ। ওকে, আমরা পলির বর্জন নীতি নিয়ে কিছু বোর্ড কোয়েশ্চেন আছে, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে দিব। ঠিক আছে, তোমরা এই পর্যন্ত পলি নীতিটা পড়ে আসো, আর হ্যাঁ নীতিগুলা পড়ে আসবা, চিত্রগুলো আঁকায় আসবা, যেগুলো অরবিটালে আমরা চিত্রগুলো দেখাইছি। তো এখানে কি আমি ওই কোয়েশ্চেনগুলো আলোচনা করে দেব? হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা এটা নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। তোমরা এই পর্যন্ত পড়ে এসো, পড়ে আসলে পরের টপিকটা তোমরা বুঝবা বেশি। ওকে, আসসালামু আলাইকুম। قد عظمت فللأمجاد بانيها، ومن يسعى إلى العليا سيدركها بما فيها.